আমি কাঁপা হাতে ফোন রিসিভ করে যখন মারুফের কান্না জড়িত কণ্ঠ শুনতে পেলাম, তখন আমার শরীরের সাথে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। কাঁপুনির চোটে ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাবার উপক্রম হলো। বুঝতে পারলাম আমার এই অবস্থা হবার কারণ হচ্ছে, একে তো অনাকাঙ্ক্ষিতভাবে মাসুদের ফোনে মারুফের কণ্ঠস্বর শুনতে পেলাম, দ্বিতীয়ত মারুফের কান্না জড়িত কণ্ঠ। মারুফকে আমি কখনো এমনভাবে ভেঙে পড়তে দেখিনি। ও সহজ সরল কিন্তু খুব মনোবলের অধিকারী একজন মানুষ। শুনেছি মারুফ অতি সহজে ভেঙে পড়ে না, অনেক বিপদের মধ্যে তাকে আমি স্থির থাকতে দেখেছি। মারুফ কখনো এমনভাবে ভেঙে পড়তে পারে তা যেন বিশ্বাস করতে হচ্ছে আমার। মারুফ অপর প্রান্ত থেকে কেঁদেই চলছে, আর আমি কি বলবো? আমার কথাগুলো কোনো এক অজানা ভয়ে গলার মধ্যে জড়িয়ে যাচ্ছে। মারুফ হৃদয় গভীরে জমে থাকা কান্নার ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে। প্রায় মিনিট কয়েক আমি চুপ করে ওর কান্নার আওয়াজ শুনে গেলাম। আর মারুফ মনে হলো প্রাণপণ চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণ করতে। অবশেষে সে একটু নিজের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলা শুরু করলো। সাইমা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি জড়ানো কণ্ঠে শুধু জবাব দিলাম, হুম। মারুফ কান্নায় ভেঙে পড়ে বলল, সাইমা, তুমি একই সর্বনাশ করলে আমার। সব যে একেবারে শেষ করে দিলে তুমি। আমার এতদিনের সাধনা এক নিমিষে ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেলে তুমি। আমি কতটা কষ্ট করে তাকে খুঁজে পেয়েছিলাম। আমি কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, আমি তোমার সব কিছু শেষ করে দিয়েছি? কি করেছি আমি? কিসের জন্য তুমি আমাকে এমন মিথ্যা দোষারোপ করছো মারুফ? আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। মারুফ আমার কথা শুনে রেগে উঠে বলে, আমার এই ব্যথা তুমি কোনোদিনই বুঝতে পারবে না সাইমা। তুমি বলছো আমি মিথ্যা অভিযোগ করছি। একটি বার যদি আমার কথা সেদিন তুমি বিশ্বাস করতে, তবে এই ব্যথা আজ আমাকে পেতে হতো না। তোমার একটু সন্দেহ, একটু ভুলের জন্য যে ব্যথা আমি পেয়েছি, কেমন করে এই ব্যথা আমি সইব জানি না। তুমি বলতে পারবে সাইমা? জানি পারবে না। ওর কথা শুনে আমার রীতিমতো রাগ হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম, আমি তোমার মনে ব্যথা দিয়েছি নাকি তুমি আমার মনে কষ্টের পাহাড় গড়ে দিয়েছো? এখন উল্টো আমাকে দোষারোপ করে নিজের দোষ ঢাকতে চাইছো? তুমি সুস্থ নও মারুফ। আগে সুস্থ হয়ে তারপর আমাকে দোষারোপ করতে এসো। মারুফ ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, হ্যাঁ, আমি সুস্থ নই, আমি ভালো নেই। এর জন্য শুধুমাত্র তুমিই দায়ী। তোমার মতো মানুষের সাথে কেউ ভালো থাকতে পারে না সাইমা, কেউ সুস্থ থাকতে পারে না। মারুফের কথাগুলো শুনে নিজেকে আর সামলাতে পারলাম না আমি। রীতিমতো গা জ্বলে উঠলো আমার। তাই রেগে গিয়ে বললাম, যা বলতে চাও সোজাসুজি বলে ফেলো। তোমার এই ন্যাকামি আমি আর সহ্য করতে পারছি না। মারুফও ঠিক আমার মতোই রেগে গিয়ে বলে, আমি জানি আমার কথা এখন তোমার ভালো লাগবে না। নিজের দোষ শুনতে পৃথিবীর কোনো মানুষেরই ভালো লাগে না। জানি তুমিও তা শুনতে চাইবে না। এতে আর আশ্চর্য হবার কি আছে? কিন্তু তোমাকে আজ আমার সব কথা শুনতে হবে। যদি সেদিন অমন নির্দয়ভাবে তাকে অপমান না করতে সাইমা, তবে হয়তো আজ এমন পরিস্থিতি দেখতে হতো না আমাকে। শুধুমাত্র নিজের মিথ্যা সন্দেহের বশবর্তী হয়ে একজন অসহায় নারীকে তুমি নির্মম ও জঘন্যভাবে অপমান করেছো, আর তাকে ঠেলে দিয়েছো মৃত্যুর দিকে। তবুও জিজ্ঞেস করছো তুমি কি করেছো? আরে, তুমি আমার সবচেয়ে প্রিয় একজন মানুষের জীবনটাকে শেষ করে দিয়েছো। সে তোমার অপমান সইতে না পেরেই অমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তুমি জানো না সাইমা, নিজের অজান্তেই আমার কত বড় ক্ষতি করেছো তুমি। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। আরে পাশানি, তুমি জানো না সে আমার কে ছিল। আমি তোমাকে ঘৃণা করি সাইমা। নিজের অজান্তেই অনেক বড় পাপ করেছো তুমি। এখন তো তোমার হৃদয় শান্তি পেয়েছে। আমার বোন আর এই পৃথিবীতে নেই। তোমার দেওয়া নির্মম নিষ্ঠুর জঘন্য অপমানের নিদারুণ যন্ত্রণা সইতে না পেরে তিনি চলন্ত ট্রাকের নিচে গিয়ে পড়েছেন। আর সেই খুশিতে তুমি আনন্দ ফুর্তি করো গিয়ে। যাও সাইমা, যাও। তোমার মনের বাসনাই আজ পূর্ণ হয়েছে। আর কোনোদিন সে তোমার সামনে আসবে না, আর আমিও কোনোদিন তোমার সামনে আসব না। এই কথা বলে মারুফ ফোন রেখে দিল। মাঝখানে আমার মনটা একটু নরম হয়েছিল, কিন্তু আজ মারুফের কথা শুনে সেখানে মারুফের জন্য কোনো জায়গা রইল না। বসে বসে কাঁদছিলাম আর ভাবছিলাম,
আমাদের সুখের সংসারটা আর বেঁধে রাখা হলো না। এমন সময় মা এসে জিজ্ঞেস করলেন, কি কথা হলো রে? আমি নিরুত্তাপ কণ্ঠে জবাব দিলাম, মা, আমাদের সংসারটা টিকানো যাবে না। আজ আমাদের দুজনে কারো মনে একে অপরের জন্য এতটুকু জায়গা নেই মা। আমার মুখে এমন কথা শুনে মা বললেন, শোন মা, জীবনটা ছেলে খেলা নয়। সংসারে একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে আলাদা হয়ে যেতে হবে নাকি? আমি একটুখানি হেসে জবাব দিলাম, মা, আমি জানি তুমি দোষটা আমার ঘাড়েই চাপাবে, কিন্তু কথাটা আশ্চর্য হলেও সত্যি। মারুপা এখন আর আমার সাথে থাকতে চাইছে না। এর মানেটা কি, তাও কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? মা আমার কথা শুনে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? সে বলছে সেই মহিলা নাকি আত্মহত্যা করেছে, আর তোমার আদরের জামাই সেই দায়ভার সম্পূর্ণভাবে আমার উপর চাপিয়ে দিয়েছে। আমি নাকি এর জন্য দায়ী। সে আর কোনো দিন আমার সামনে আসবে না, আর তাকে তার বোন বলেও দাবি করতে ছাড়েনি। এটা ঠিক মায়ের সাথে মাসির গল্পের মতো হয়ে গেল না মা? আর যদি দূর সম্পর্কে কোনো বোনও হয়, তবে এমন কথা গোপন করে অন্যায় করেনি সে? আমি তাদের যেভাবে দেখেছি, তাতে যে কারো সন্দেহ হবে। আর সত্যিটা মারুপ ওই মহিলা ছাড়া আর কেউ জানে না। তারপরেও মারুপ লজ্জিত না হয়ে উল্টো আমার উপর দোষারোপ করে নিজে নির্দোষ হতে চাইছে। এমন প্রতারকের সাথে এতদিনে আমি কেমন করে সংসার করে এসেছি মা, তা ভাবতেই আমার গা রীতিমতো ঘৃণায় গিনগিন করছে। এখন তুমিই বলো মা, এত কিছুর পরেও আমি ওর পায়ে গিয়ে পড়ি। তুমি হয়তো মেয়ের সংসার বাঁচাতে এই কথাতেও মত দিতে পারো, কিন্তু আমি কোনোদিন এতটা নিচে নামতে পারবো না মা। মা এই বিষয়ে আর একটি কথাও আমাকে বললেন না। তিনি হয়তো বুঝতে পেরেছেন একমাত্র সময়ই বলে দেবে আমাদের সম্পর্কের কি হবে। এভাবে কেটে গেল মাসখানেক। মারুফ বা তাদের পরিবারে কেউ আমাকে একটা ফোন পর্যন্ত করলো না। বাড়ি এসে খোঁজ নেওয়া তো দূরের কথা। এর মধ্যে হঠাৎ একদিন আমার এক পুরানো বান্ধবীর সাথে দেখা হয়। তার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে সে সব শুনে মন্তব্য করলো, এসব পুরুষ মানুষকে একদম ছাড় দিবি না। এই সমস্ত পুরুষ মানুষের কারণেই নারী জীবন দুঃখ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওঠে। যা বললি, আমাকে তাতে মারুফের কাছ থেকে যত তাড়াতাড়ি পারিস ডিভোর্স নিয়ে নে। পরে হয়তো দেখবি তোকে নানান কথায় ফুসলিয়ে কারেন্ট জালের মতো আটকে ফেলেছে। একদম বিশ্বাস করবি না তার কোনো কথা। সময় করে আমার এখানে আসিস, আমি সব ব্যবস্থা করে দেবো তোকে। এ বলে বান্ধবী মোনা একটা কার্ড এগিয়ে দিল আমার দিকে। ওতে ওর মোবাইল নাম্বার ও ঠিকানা লেখা আছে। আমি ওর কথায় যুক্তি খুঁজে পেলাম। ভেবে দেখলাম মোনার কথাই ঠিক। যে মানুষ শুধু শুধু দোষারোপ করতে পারে, সে হয়তো ভুল পাল্টে তোষামোদ করতে পারে, কিন্তু আমার মনে আর দাগ কাটাতে পারবে না সে। দুদিন পরে মাসুদের ফোন এলো। আমি রিসিভ করে স্বাভাবিকভাবে কথা বললাম। কুশল বিনিময়ের পরে মাসুদ জিজ্ঞেস করে, কবে ঢাকায় ফিরে যাচ্ছ ভাবি? আমি সোজাসাপটা জবাব দিলাম, এত কিছুর পরেও তুমি এমন কথা বলছো মাসুদ? আমি তো আর তোমার ভাইয়ের সংসারে ফিরে যাচ্ছি না। মাসুদ অনেক করে বুঝিয়ে বলল আমাকে, সেদিনের সেই ঘটনা একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই না। তুমি ফিরে যাও ভাবি, সংসারটা এমন করে ভেঙে দিও না। আমি আমার কথা জানিয়ে দিলাম মাসুদকে, আমি আর তোমাদের দুই ভাইয়ের কারো কথা বিশ্বাস করি না। ফোনটা রেখে দাও, আমার খুব মাথা ধরেছে। মাসুদ আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিল। এর মাঝে একদিন মা আমাকে বললেন, যাই করিস মা, বুঝে শুনে করিস। নিজের আবেগ ও কারো কথায় ভুল সিদ্ধান্ত নিস না, তবে হয়তো একদিন তোকে আফসোস করতে হবে। আমি বান্ধবীকে নিয়ে একজন উকিলের সাথে কথা বলতে যাব। এমন সময় মাসুদ সশরীরে আমাদের বাড়িতে এসে উপস্থিত। আমাকে দেখে মাসুদ জিজ্ঞেস করে, ভাবে কোথাও যাচ্ছ? সত্যি কথাই বললাম, একজন উকিলের সাথে দেখা করতে যাচ্ছি। আমার কথা শুনেই মাসুদ সব বুঝে গেল। মাসুদ বলল, ঠিক আছে, তুমি আমাকে আধা ঘন্টা সময় দাও, তারপর যেখানে খুশি সেখানে যাও। মা ওকে ঘরে নিয়ে যেতে ইশারা করলেন। আমার অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে একান্তে কথা বলতে হলো। মাসুদ সোফায় বসেই বলল, ভাবি, আমি তোমাকে নিতে এসেছি। তুমি সব কিছু গুছিয়ে নিয়ে চলো, আমরা এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ওর কথা শুনে রীতিমতো গা জ্বলে ওঠে আমার। বললাম,
তোমাকে কে বলেছে আমি তোমার সাথে ঢাকা যেতে চাই? মাসুদ তৎক্ষণাৎ জবাব দেয়, কেউ বলেনি ভাবি। আমি তোমাদের একটুখানি ভুল বোঝাবুঝির জন্য এত সুন্দর সংসারটা ভেঙে যেতে দেব না। ভাইয়াও গো ধরে আছে, তুমিও জেদ ধরে আছো। আমি তোমাদের এক করতে এসেছি, চলো আমার সাথে। আমি মাসুদের চোখে চোখ রেখে জবাব দিলাম, যার উপর বিশ্বাস নেই তার সাথে তুমি এক ছাদের নিচে সংসার করতে বলছো? মাসুদ পকেট থেকে একটা চিঠি বের করে দিয়ে বলল, তোমার সব সন্দেহ দূর হয়ে যাবে ভাবি, এটা ভালো করে পড়ে দেখো। মাসুদের বারবার অনুরোধ করার পরে চিঠিটা অনিচ্ছা সত্ত্বেও পড়তে শুরু করলাম। প্রিয় ভাই আমার, নিজের ভালোর কথা চিন্তা করে এসে তোর মন্দ হয়ে গেল। আমি তা কখনোই চাইনি। আমি জানি তুই যখন জানতে পারবি আমি চলে গেছি, তখন তুই মনের মধ্যে খুব আঘাত পাবি। আমি জানি তুই মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসিস। এতটা ভালোবাসা পাবার যোগ্যতা আমার নেই রে সোনা। চোখ বন্ধ করলে তোর সেই ছোটবেলার ছবিটা এখনও আমার চোখের সামনে ভেসে ওঠে। কত শান্ত স্বভাবের ছিলি তুই, কোনো সময় কারোর সাথে তোর ঝগড়া হতো না। জানিস তুই যখন একেবারে বাচ্চা ছিলি কি মিষ্টি দেখতে ছিলি তুই। আমি তাই তোকে সবসময় কোলে কোলে রাখতাম, খেলতে গেলেও তোকে কোলে নিয়ে খেলাতাম। কখনো যদি কোল থেকে তোকে নামাতাম তোর সে কি কান্না। তাই বলতে গেলে আমার কোলেই তুই বড় হয়েছিস। হয়তো এই কারণে দুজনের প্রতি দুজনের মায়া মমতা একটুখানি বেশি। আজ যখন দেখতে পাচ্ছি আমার সেই সোনা ভাইয়ের সোনার সংসারটা আমার জন্য ভেঙে যেতে চাইছে, তখন আমি কেমন করে নিজের একটু শান্তির জন্য চুপ করে বসে থাকি। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাব। তোকে জানিয়ে তো আর যাওয়া সম্ভব নয়, তাই বাধ্য হয়ে পালিয়ে গেলাম। সাইমাকে দোষ দিস না যে কেউ আমাদের পরিচয় না জেনে এমন সন্দেহ করবে। সাইমা তোকে ভীষণ ভালোবাসে, জানিস তো। যে যত বেশি ভালোবাসে তার সন্দেহটাও ততই বেশি হয়। ভালোবাসা না থাকলে সন্দেহ সৃষ্টি হয় না। আবার এ কথাও ঠিক, সন্দেহ করা ভালো নয়। যে সন্দেহ করে সেই সবচেয়ে বেশি কষ্ট পায়, আর যাকে সন্দেহ করা হয় সে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। আমি জানি তোর অবস্থা এখন সেই রকম, তবুও সংসারে অনেক কিছু মানিয়ে নিতে হবে। নিজের প্রতি খেয়াল রাখিস। সাইমাকে বলিস ওর উপর আমার কোনো অভিযোগ বা রাগ নেই, সে যা করেছে নিজের অজান্তেই। আর একটা কথা, আমাকে আর খুঁজিস না। তোর হাতে চিঠিটা পৌঁছানোর আগেই হয়তো আমি না ফেরার দেশে ফিরে যাব। এই পোড়া কপালের লাশটা না হয় বেয়ারিশ হয়েই পড়ে রইল। ইতি, তোর পোড়া কপালি বোন শ্রাবন্তী। আমি চিঠিটা পড়ে মাসুদকে জিজ্ঞেস করলাম, তোমরা কয় ভাই বোন? মাসুদ দ্রুত জবাব দিল, 2 ভাই 2 বোন। আমি অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তবে আমার শ্বশুরের 5 নম্বর সন্তানটা কোথা থেকে এলো?